হরে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী, আজকে আমি আপনাদেরকে ভগবানের সিঙ্গার দেখাবো। তো ভগবানকে সাজানো হয়েছে শনিবার, আর শনিবার রবিবার আমার সেবা থাকে, সেটা আমি আপনাদের দেখাবো। তো এখন আছি ডোমজুর ইস্কন মন্দিরে। তো 4:30-5টার সময় ঢুকেছি মন্দিরে। তো মন্দিরের সিঙ্গারটা আমি আপনাদের দেখাবো। আর এখন লেকচার হচ্ছে, গুরু পূজা হয়ে গেছে, দর্শন আরতি হয়ে গেছে। তো আমাদের সামনে আসছেন নতুন বছর 2026। সকলকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা। 1 জানুয়ারি। তো আমাদের মন্দিরে ভিড় হবে প্রচুর, তো আপনারা অবশ্যই আসবেন। আর যারা যারা প্রসাদ পেতে চান অবশ্যই আগে থেকে ফোন করে আসবেন, নয় সকালবেলা এসে আপনি বুকিং করতে পারেন। কুপন পাওয়া যাবে, আপনারা বুকিং করতে পারেন। ওই সকাল 9টা 9:30টার মধ্যে আসলেই হবে। তো এখন চলে যাব মন্দিরে। মন্দিরে যে আমি আপনাদেরকে দেখাবো, ভগবানকে দর্শন করাবো। দর্শন করানোর পর ভিডিওটা শেষ করব। তো চলুন চলে যাই মন্দিরে। মন্দিরে আমি আপনাদেরকে দেখাই। তো যাচ্ছি এখন মন্দিরে। এই হচ্ছেন আমাদের ডোমজুর ইস্কন মন্দির। যারা হাওড়া থেকে আসবেন অবশ্যই 63 নম্বর বাস ধরে হাওড়ায় পাওয়া যায়। আপনারা এসে ডোমজুর নামবেন, সেখান থেকে 10 টাকা টোটো নেবে, টোটোয় করে আপনারা ডোমজুর ইস্কন মন্দিরে আসবেন। তো চলুন এখন চলে যায় মন্দিরে। মন্দিরে যে আমি আপনাদের ভগবানকে দর্শন করে দিই। এই হচ্ছেন আমাদের মন্দিরের এরিয়া। এখন লোকজন নেই, কারণ সকালবেলা তো, ওই জন্য লোকজন একটু কম। তো খুব সুন্দর একটি জায়গা, আপনারা এখানে এসে আসতে পারেন, সকালবেলা এসে সারাদিনও থাকতে পারেন। তো এই হচ্ছেন, দেখছেন মহাদেব পরম বৈষ্ণব। আর এখানে গরুরদেব দেখছেন, ভগবানের বাহন। আর এখানে ডেনটোকনি স্কুল। আর এখানে আমাদের এখানে একটা পুকুর আছে। এখানে আগে বোট জলের মধ্যে যে বোটগুলো ছিল, আগের ভিডিওগুলো আপনি দেখতে পাবেন আপনারা। এখন বোটগুলো বিক্রি করে দেওয়া হয়েছে, ওই জন্য দেখা যায় না। তো বোটগুলো এখন বিক্রি হয়ে গেছে, নতুন বোট আসবে কিছুদিনের মধ্যে, তখন আপনারা দেখাবো আপনাদেরকে। আর এখন চলুন মন্দিরে আমি আপনাদেরকে দর্শন করাই ভগবানকে। এই হচ্ছেন মন্দির। আর আমাদের মন্দিরে এখন লেকচার হচ্ছে। এটা কিভাবে বোঝাতে পারে? যেমন একটা বট বৃক্ষ কত বড় হয়, একটা গার্ডেন গেছে, বটানিক্যাল গার্ডেন, একটা বট গাছ কত বড় হয়, আর একটা বট গাছের ফলের মধ্যে অসংখ্য বট গাছ বীজ, একটা ফলের মধ্যে অসংখ্য বীজ থাকে। এই একটা ছোট্ট দানা এত বড় একটা বট গাছ, না না বটানিক্যাল গার্ডেন কলকাতা। হ্যাঁ হাওড়া আমি হাওড়ায় 1 বছর আছি, একবার যাবো করে যাওয়া হয় না। বিকালের পাশে ভাবতে পারি পরিবার করে চলে গেলাম, কি দর্শন করে ধারাপুর বাড়ি পাশে আমার দেখে বলছে এই অসংখ্য এই বটবৃক্ষের ছোট ধারার মধ্যে কিভাবে করা আছে, তাই ধীরে ধীরে অসংখ্য গ্রহ সমুদ্র বিরাট ধারণ করে। এখানে প্রবল উদাহরণ দিয়েছে, অসংখ্য বৃক্ষের বীজ থেকে যেমন অসংখ্য বৃক্ষের বিকাশ হয়, ঠিক তেমনই ব্রহ্মাণ্ডের বীজ থেকে বিশাল ব্রহ্মাণ্ড, শরীর থেকে বীজ আকারে ছোট দানা বার হচ্ছে, সেটা বিশাল ব্রহ্মাণ্ড হচ্ছে। এই মহাবিষ্ণু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অংশ, যার সম্বন্ধে বর্ণনা করে ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে আমি হচ্ছে আদি পুরুষ, গোবিন্দকে আমার সশক্ত পরিপূর্ণ হচ্ছে, যার অংশ হচ্ছে মহাবিষ্ণু, যার অপ্রাকৃত শরীরের ব্রহ্মকূপ থেকে সমস্ত ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়, এবং সেই ব্রহ্মাণ্ডের পরিচালক ব্রহ্মাগণ কেবল তার বিশ্বাসের কাল অবধি জীবিত থাকে। এইভাবে গোবিন্দ বা কৃষ্ণ হচ্ছে মহাবিষ্ণু কারণস্বরূপ। সেই বৈদিক তত্ত্ব আলোচনা সমস্ত কুল রমণীরা অবশ্যই মহাজনদের কাছ থেকে সে কথা শুনেছিলেন। মহাজনদের কাছে শ্রবণ করাই হচ্ছে চিন্ময় বিষয় যথাযথভাবে অবগত হওয়া একমাত্র উপায়, এর কোনো বিকল্প নেই। ব্রহ্মা ষোড়শ সমাপ্তিতে
জীবরা আত্মা থেকে মহাবিষ্ণু শরীরে লীন হয়ে যায়। কিন্তু যার অর্থ এই নয় যে জীবেরা তাদের সত্তা হারিয়ে ফেলে। তাদের সত্তা বর্তমান থাকে এবং ভগবানের ইচ্ছায় যখন আবার সৃষ্টি হয় তখন সমস্ত সূক্ষ্ম নিষ্ক্রিয় জীবেরা বিভিন্ন ক্ষেত্রে তাদের পূর্ব জীবনের কার্যকলাপ অনুসারে পুনরায় সক্রিয় হওয়ার জন্য তারা ছাড়া পায়। তাকে কি করতে হবে এইভাবে সে তার কার্যকলাপ লিপ্ত হয়। জীবনের সময় এবং তার মধ্যে কোনো পার্থক্য নেই। সৃষ্টির পূর্বে ভগবান তার এক এবং অদ্বিতীয় পরম ধামে ছিলেন। এখানে ভক্তিবিনোদ তাৎপর্য সমাপ্ত। এখান থেকে